হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আরিয়ান আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসে পড়লাম। তো ঘোরাঘুরি করতে কার না মন চায়, আর ঈদের দিন বা স্পেশাল ডে তে ঘোরাঘুরি করলে তা আরো ভালো লাগে। আবার যদি ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করে টাইমটা স্পেন্ড করেন তাহলে ওই দিনটা আরো সবচেয়ে বেশি বেস্ট এন্ড এনজয়ফুল হয়। এই ডে আমি কোথায় ঘুরতে গেছি সেই নিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। অনেক হয়তো মনে মনে ভাবছেন ঈদের ভিডিও এতদিনে কেন, কারণ গাইস এডিট করতে যে একটা প্যারা লাগে, অন্যদিকে আমি নিজে নিজে এডিট করি, সেই জন্য আরো একটু লেট হয়ে গেছে। এনিওয়ে গাইস, অনেকদিন ধরে খালামণি বলছিল আমাকে স্মৃতিসৌধ দেখাতে নিয়ে যাবে। আমি বললাম স্মৃতিসৌধ দেখার আর এমন কি আছে, স্মৃতিসৌধ তো প্রতিদিনই দেখা যায়। এদিকে আমি মনে মনে ভাবছি খালামণি যেহেতু এত করে বলছে, তো আজকে ঈদের দিন যেহেতু যাওয়াই যায়। দেন আমরা আসার পর তো স্মৃতিসৌধ দেখে আমি জাস্ট অবাক। এখানে স্মৃতিসৌধের পাশে যে এত সুন্দর সুন্দর শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান আমি আগে কখনো ভাবি নাই, তাও আবার পাহাড়ের উপরে। পাহাড় বা টিলা আপনারা যেটাই বলুন, পাহাড়ের উপরে কবরস্থান গুলা মানে একদম বলতে গেলে পর্যটক এলাকার মতোই। এই এলাকাকে মূলত পাহাড়ি এলাকাই বলা হয়। এখানকার যে কবরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা কবরের উপরে মুক্তিযোদ্ধাদের নাম ও ঠিকানা দেওয়া আছে। গাইস, আপনারা হয়তো মনে মনে ভাবছেন এই স্মৃতিসৌধটি কোথায়। তো এটি আসলে কোল্লাপত্তর শহীদ স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত। কসবা উপজেলাটি বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা। মুক্তিযুদ্ধের সময় এই কসবা উপজেলাটি 2 নম্বর সেক্টরের আওতায় ছিল এবং এর পাশের ভারতের আগরতলা, যেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই প্রশিক্ষণ ক্যাম্পটি স্থাপন করার কারণে এই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর একটি অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছিল, যার ফলে অন্যান্য অঞ্চল চেয়ে এই এলাকায় বেশি যুদ্ধ সংঘটিত হতো। মানে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন। তার মধ্যে এখানে 2 জন বীর বিক্রম, 1 জন বীর উত্তম, 2 জন বীর প্রতাপ, সর্বমোট প্রায় 50 জনের সমাধি রয়েছে এই কোল্লাপত্তর শহীদ স্মৃতিসৌধে। বাট গাইস, একটা মজার ব্যাপার কি জানেন? এই মুক্তিযোদ্ধাদের মধ্যে আমাদের গ্রামের অতএব আমার নানুবাড়ির এলাকার একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছে, তার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা জন আব্দুল করিম। ওনার কবরটা কিন্তু এখানেই রয়েছে, এই যে কবরটা। একটু আগে যে আপনাদের ভারতের আগরতলার কথা বললাম, ভারতটা কিন্তু এখান থেকে বেশি দূর না, অতএব আমার নানুবাড়ি থেকে ভারতটা বেশি দূর না। এই যে ভারতের আগরতলায় মুক্তিযুদ্ধের এই প্রশিক্ষণ ক্যাম্পটি ছিল, এই প্রশিক্ষণ ক্যাম্পটি থাকার কারণে এই অঞ্চলটি মানে কোল্লাপত্তর গ্রামটি পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা বারবার আক্রমণের কবলে পড়ে। কয়েকবার যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধ হওয়ার কারণে এই সময়ে বিভিন্ন জায়গায় শহীদদের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো, এমনকি তাদের দাফন কাজটা ঠিক মতো করা হতো না। তখন ঠিক সেই সময় কসবা স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল করিম ও তার আত্মীয়রা মিলে তার পিতার যে বিটায় মানে পৈতৃক বিটায় পরিচয়বিহীন শহীদ মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে গোসল জানাজা শেষে কবর দিত। এখানে যে ব্ল্যাক কালার ওয়ালটা দেখা যাচ্ছে, এখানে যারা যারা শহীদ হয়েছিল মানে 50 জন যে মুক্তিযোদ্ধা, তাদের তালিকাগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমাদের গ্রামে মানে আমার নানুবাড়ির গ্রামে যে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছে, ওই যে একটু আগে যে বললাম জনাব আব্দুল করিম, ওনার বাড়িটা কিন্তু এখানেই। তো চলুন আমরা ওনার বাড়িতে যাই। এই জায়গায় আমরা এসে পড়লাম ওনার বাড়িতে। সরি, এটা না, ওই যে মাটির ঘরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটাই ওনার আসল স্থান, যেখানে ওনার পৈতৃক বিটা ছিল মানে পিতার জমি। এখানেই তিনি বসবাস করতেন। গাইস, আমি জানি না ভিডিওর মধ্যে এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আসলে সামনাসামনি এসে আপনারা দেখলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। যারা কসবা উপজেলার মানুষ তারা কিন্তু হয়তো এখানে অবশ্যই এসেছেন, আর যারা যারা আসেননি তারা অবশ্যই এসে দেখে যাবেন। এখানে ঈদ উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটি কিন্তু রেস্ট হাউসের পাশেই হচ্ছে। দেন পাশাপাশি কিন্তু এখানে মেলাও বসছে, কিন্তু মেলা প্রায় শেষ হয়ে গেছে অলরেডি, আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে। মেলাতে খাবারের জন্য জাস্ট ফুচকার দোকান ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, হুইচ অলমোস্ট গার্লস লাইক দ্য মোস্ট, যেটা আমি আপনারা আদার্স পিপল সবাই ভালো করেই জানে। তো আর কি করে, এখানে যেহেতু ফুচকার দোকান ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দেন আমার 2 ভাই আর খালামণি মিলে ফুচকার দোকানে এসে পড়লাম। এনিওয়ে গাইস, অনেক বছর ধরে আমার ফুচকা খাওয়া হয় না, বিকজ আমার ফুচকা তেমন একটা পছন্দ না। তো আমরা আগে থেকে ফুচকা অর্ডার দিয়ে রাখছিলাম, ফাইনালি ফুচকা এসে পড়েছে। এদিকে আমার 2 ভাই খেয়ে ফাটাই ফেলতেছে। ভাই তোরা কেমনে খেতে পারিস ভাই, একটু বল। তো এদিকে আমি ট্রাই করতেছি। ভাই দোকানের ডেকোরেশন দেখে আর দোকানটা দেখে ভাবছিলাম ফুচকা অনেক মজার হবে, কিন্তু একদম বাজে ফুচকা। কিন্তু তেঁতুল পানিটা অনেক মজার ছিল, মনটা চাইছে হুদাই খাই ফেলি। দেন আমরা খাওয়া দাওয়া শেষে একটা কোল্ড ড্রিঙ্কস নিই, আর যে গরম পড়ছে, গরমে আমার অবস্থা একদম পুরো টাইট হয়ে গেছে। তো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট অ্যানাদার ব্লগে। তো টাটা, আল্লাহ হাফেজ।